বিপিএল আসে যায় কিন্তু বিতর্ক আর শেষ হয় না। নতুন করে আলোচনায় সাইমন টাফেল। এই অজি একই সাথে দুই দায়িত্বে থেকে দুই জায়গা থেকেই নাকি টাকা নিয়েছেন, যা নিয়ম বহির্ভূত বলছেন বিপিএল এর টেকনিক্যাল কমিটির কনভেনার এবং বিসিবির চিফ ম্যাচ রেফারি রকিবুল হাসান। বিসিবি ও সাইমনের অমন কাজে নাকি কমেছে টুর্নামেন্টের মান ও লোকাল ম্যাচ রেফারিদের আত্মবিশ্বাস। সাইফুল রূপকের রিপোর্ট। রকিবুল হাসান কেন ম্যাচ করলো না গত 2 বছর থেকে? এই একটা কারণেই, আমি সব কিছু করতে পারবো, আমি বিবেককে বিক্রি করতে পারবো না। বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ অলমোস্ট প্রতি সিজনেই নতুন নতুন বিতর্কের সৃষ্টি হয়, নতুন নতুন সমস্যা দেখা দেয়। তাই অনেকেই তো বলে বিপিএল মানেই তো বাংলাদেশ প্রবলেম লিগ। বিপিএল শেষ হয়েছে, প্রবলেম শেষ হয়নি, বিতর্ক শেষ হয়নি। নতুন বিতর্ক বা নতুন সমস্যা সাইমন টফেলকে নিয়ে। সাইমন টফেল এক সময়ের নামী আম্পায়ার, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার, অভিজ্ঞ আম্পায়ার। রিটায়ার্ড করার পর নানা জায়গায় কাজ করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশে আম্পায়ারদের উন্নত করার জন্য, দক্ষ করার জন্য তাকে নিয়ে এসেছেন। কিন্তু বিপিএলের সময় হলো উল্টো, অর্থাৎ তাকে বিপিএলের যে টেকনিক্যাল কমিটি সেখানকার অ্যাডভাইজার বা সদস্য হিসেবে রেখেছে, আবার তিনি ম্যাচ রেফারিংয়ের দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ ম্যাচ রেফারি, টেকনিক্যাল কমিটির সদস্য, একজনই দুই কাজ করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে বিষয়টা সেটা জন্ম দিয়েছেন। আইনগতভাবে ওখানে থাকা উচিত ছিল না। সে ওখানে যখন নাকি নিজেই ম্যাচ রেফারিং করা শুরু করে দিল, যেখানে তার মেন্টর হিসাবে কাজ করা উচিত ছিল। উনি দেখবেন কোন ম্যাচ রেফারি কেমন করতে, তাহলে দেখতে হয় কোন আম্পায়ারগুলো কী করতেছেন, নোট নেবেন, তারপর তার সঙ্গে বলবেন। সেটা না করে উনি নিজেই গেলেন। তো সেইটা করতে যেয়ে আমাদের এরা ডিপ্রাইভড হয়েছে। টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে সেখান থেকে একটা সম্মানই পাবেন বা পেয়েছেন, আবার তিনি ম্যাচ রেফারিং করেও আসলে টাকা পেয়েছেন, অর্থাৎ দুই জায়গা থেকেই টাকা নিয়েছেন একই দিনে। টেকনিক্যালি তো এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কোনো সন্দেহ নাই। এবং এইভাবে যদি হয়, রকিবুল হাসান কী দোষ করেছিল? রকিবুল হাসান কেন ম্যাচ করলো না গত 2 বছর থেকে? এই একটা কারণেই, কারণ ম্যাচ রেফারি যখন নাকি ম্যাচ করে, সে ম্যাচে বিভিন্ন জিনিস নিয়ে রিপোর্ট করে। প্লেয়ারদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে, সংগঠক বা টিম অফিসিয়ালদের বিরুদ্ধে করতে পারে। তো যাদের বিরুদ্ধেই করে, সেটা যদি যার বিরুদ্ধে করা হয়েছে বা তার যদি সেটা মনোপুত না হয়, তখন তার আপিল করার সুযোগ থাকে। সিরিয়াস অ্যাপিল সে আনতে পারে যে আমি এটা মানলাম না, আমি আপিল করলাম। কোথায় আপিলটা করবে? আপিলটা করবে টেকনিক্যাল কমিটিতে। তো সেই টেকনিক্যাল কমিটি সেটা তখন বিচার করবে, রায় দিবে। তো সেই টেকনিক্যাল কমিটিতে যদি সেই ব্যক্তিই থাকে যে নাকি ফাইন করেছে, যে ম্যাচ রেফারি হিসাবে সে কাজটা করেছে, তাহলে এটাকে কী বলবেন আপনি? এটা হয় না। আপনি তো বিপিএল এর টেকনিক্যাল কমিটির কনভেনার ছিলেন, আপনার অধীনে বলা যায় সাইমন টফেল অ্যাডভাইজার বা সদস্য হিসেবে ছিলেন। আপনি কি বিসিবি বস বা যারা আছেন বিপিএল গভর্নিং কাউন্সিল, তাদেরকে জানানোর প্রয়োজন মনে করেছেন বা জানিয়েছেন কিনা? আমি জানিয়েছি। আমি প্রথম থেকে যখন এটা শুনেছি, আমি বারবারই যে এটা তো ঠিক হচ্ছে না, এটা আমি প্রেসিডেন্টকেও জানিয়েছি। এটা আমি আমাদের যে ডিপার্টমেন্ট চেয়ারম্যান জনাব মিঠু, ওনাকেও এটা জানানো হয়েছে যে এটা তো হচ্ছে, এটা ঠিক না। কারণ এটা যদি হয়, এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে সিরিয়াসলি। টেকনিক্যাল কমিটির কনভেনার হিসেবে ছিলেন, বিপিএলটা কেমন গেল? বিপিএল বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন, এশিয়া কাপ, লাস্ট 4টা ম্যাচ বা লাস্ট 2টা ম্যাচে, ফাইনালে তো 2টা আম্পায়ারই মাঠে থাকবে, 4টা আম্পায়ার থাকবে না। কিন্তু টুর্নামেন্ট তো শুরু হয় 11টা 10টা আম্পায়ার নিয়ে। তখন কি হয়? বাছা হয়। বাঁচতে কারা ভালো করতেছে, কাদের রেপুটেশনটা ভালো। তো এই জিনিসগুলো তো ডিসাইড করবে যে ফাইনালে কারা করবে টেকনিক্যাল কমিটি। সেই টেকনিক্যাল কমিটি কনভেনার হিসেবে আমি কিন্তু এটা জানি না। আমার কোনো কনসাল্টই করা হয়নি যে অ্যাপয়েন্টমেন্টগুলো, নমিনেশনগুলো কীভাবে হবে। এটা চেয়ারম্যান সাহেব হয়তো নিজে মনে করেছেন উনি করবেন, উনি হয়তো করেছেন। তাহলে টেকনিক্যাল কমিটি রেখে লাভ কি? সেটাই প্রশ্ন। এরকম তো আমি আগেও দেখিনি, গত বছর এটা হয়নি, তার আগেও বছর হয়নি। তাহলে এই টেকনিক্যাল কমিটি তো রাখার কোনো প্রয়োজন নাই। সাইফুল রূপক, 71। পাকিস্তান আউট, বাংলাদেশ ইন। বিশ্বকাপ ইস্যুতে নতুন টুইস্ট বাদ নয়, বাংলাদেশকে স্ট্যান্ড বাই রেখেছে আইসিসি। পাকিস্তান বিশ্বকাপ বর্জন করলে ডাক পাবে বাংলাদেশ। এক কর্মকর্তার সূত্র ধরে এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। কোহিনুর কণার রিপোর্ট। অল আইজ অন পাকিস্তান। টি-20 বিশ্বকাপে ক্লোজ হয়ে গেছে বাংলাদেশের চ্যাপ্টার। বাবর আজমদের দিকেই সব ফোকাস। কারণটা সবারই জানা, বাংলাদেশের সাথে জোট বেঁধে বিশ্বকাপ বয়কট করার হুমকি জারি রেখেছে পাকিস্তান। দল ঘোষণা করলেও নাফির সাফ কথা, স্কোয়াড দিলেই বিশ্বকাপ খেলবে পাকিস্তান, এমন কোনো কথা নেই। অর্থাৎ পিসিবি রাজি, ক্রিকেটাররা রাজি, অপেক্ষা শুধু সরকারি সিদ্ধান্তের। সেটা আসতে পারে শুক্রবার অথবা আগামী সোমবার। এই যখন হাল, তখন খানিকটা ফুরসত মিলতেই রিলিজ পেয়ে গেছে ডেলি সোপ অপেরার নয়া এপিসোড। রোমাঞ্চকর নাটকে এসেছে শ্বাসরুদ্ধকর টুইস্ট। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে টপকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস দিচ্ছে গরম খবর। এক
কর্মকর্তা সূত্র ধরে জানিয়েছে বিশ্বকাপে এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশের আশা। বাংলাদেশকে স্ট্যান্ড বাই রেখেছে আইসিসি, এখনো আছে সুযোগ, আর সেটা করে দিচ্ছে পাকিস্তান। ওই কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে এই গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে, আর সেটা হলে লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবেলা করা আরও সহজ হবে। ভারতে না খেলার বিষয়ে অনড় থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেয় আইসিসি। লাল সবুজদের বদলে বিশ্বকাপে ঢুকে যায় স্কটল্যান্ড। আগে শোনা যাচ্ছিল যদি পাকিস্তানও বয়কট করে তবে জায়গা পাবে উগান্ডা। এবারে যদি এমন হয় পাকিস্তানের বদলে বিশ্বকাপে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে যায় বাংলাদেশের, তবে মাথায় হাত পড়বে বাবর আজমদের। যদিও পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের তেমন কোনো বাস্তব ভিত্তিক কারণ নেই, আর যদি করেই বসে তবে আর্থিক ক্ষতি তো আছেই, ওদের উপর আসতে পারে একাধিক নিষেধাজ্ঞা, যা আগেই সাবধান করে দিয়েছে আইসিসি। বোদ্ধাদের মত, পাকিস্তান কখনোই বাংলাদেশের জন্য নিজেদের এত বড় ক্ষতি করবে না। ভুলে গেলে চলবে না, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আগে একজন পলিটিশিয়ান, তারপর বোর্ডের অভিভাবক, তাই সময় বুঝে চাল দেয়াতে একেবারে উস্তাদ। কোহিনুর কণা, ৭১। একের পর এক কুটচালে নিজেদের আধিপত্য জাহির করেও বিশ্বকাপ আয়োজন নিয়ে স্বস্তিতে নেই ভারত। এবার দেশটিতে দেখা দিয়েছে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব। এরই মধ্যে বিশ্বকাপের ভেন্যু পশ্চিমবঙ্গে একাধিক ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হবার কথা জানা গেছে। প্রাণঘাতী এই রোগ যে হারে ভারত জুড়ে ছড়াচ্ছে তাতে বিশ্বকাপ নির্দিষ্ট সময় হবে কিনা তা নিয়েই দেখা দিয়েছে সংশয়। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। লাশ পড়ে আছে স্ট্রেচারে, কিন্তু চারপাশে আত্মীয় স্বজন নেই। আছে কিছু পিপিই পরিহিত চিকিৎসক। এদিকে যারা এই মৃত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তাদের নেওয়া হচ্ছে কোয়ারেন্টিনে। হাসপাতালে আসছে একের পর এক অ্যাম্বুলেন্স, যেখানে মুমূর্ষু ব্যক্তির নিঃশ্বাসটুকু বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন এগুলো ৬ বছর আগের করোনা মহামারীর নয়, এটা ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ছবি। আর রোগটার পেছনে আছে করোনার মতো প্রাণঘাতী এক ভাইরাস, নাম নিপা। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে এই নিপা ভাইরাস ঘুম উড়িয়েছে আইসিসি আর বিসিসিআই এর। যে বিশ্বকাপের লাভের গুড় ঘরে তোলার জন্য বাংলাদেশকে পর্যন্ত বাদ দিয়েছে ভারত, এখন সে বিশ্বকাপ আয়োজনই পড়ে গেছে শঙ্কার মুখে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর, ভারতের পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাস। ২ জন ব্যক্তি নিপা ভাইরাসে গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি আরও ৫ জন। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসায় অন্তত ১০০ জন আছেন কোয়ারেন্টিনে। এদিকে উড়িষ্যা আর কেরালায় এরই মধ্যে একে মহামারী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। নিপা ভাইরাস মূলত বাদুরবাহিত এক রোগ, যা প্রাণীটির লালা থেকে বিভিন্ন ফল, পশু, পাখির শরীরে ছড়িয়ে থাকে। মানুষ এসব খাবার হিসেবে গ্রহণ করলেই সহজে নিপা ভাইরাসে আক্রান্ত হয়। তবে করোনার মতো সরাসরি হাঁচি কাশির মাধ্যমে এটি ছড়ায় না, বরং সরাসরি সংস্পর্শে মানুষের শরীরে প্রবেশ করে এই ভাইরাস। এই রোগের এখনো কোনো ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার হয়নি। এদিকে পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্ক অবস্থান নিয়েছে থাইল্যান্ড, নেপাল আর তাইওয়ান। দেশগুলো তাদের বিভিন্ন বিমানবন্দরে ভারত থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আগতদের স্বাস্থ্য পরীক্ষা করছে। নিপা ভাইরাসে আক্রান্তদের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশিতে যন্ত্রণা এবং গলায় ব্যথা। এই উপসর্গগুলোই পরে শ্বাস প্রশ্বাস সমস্যা, মস্তিষ্কে জটিলতা তৈরি করে, যা দ্রুতই ব্যক্তিকে কোমা ও মৃত্যুর দিকে ঠেলে দেয়। নিপা ভাইরাসের প্রাদুর্ভাব পশ্চিমবঙ্গে শুরু হওয়ায় আইসিসি গোটা পরিস্থিতি গুরুত্বের সাথে নিয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেখার বিষয়, নানা হম্বিতম্বি দেখানো বিসিসিআই শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপ ঠিকভাবে আয়োজন করতে পারে কিনা, আর অন্যান্য দলগুলোই বা কি পদক্ষেপ নেয়। পার্থ বণিক, ৭১। বাংলাদেশের জায়গায় হঠাৎ করেই বিশ্বকাপে ডাক পেয়েছে স্কটল্যান্ড। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিশ্বকাপের জন্য তাড়াহুড়ো করে স্কোয়াড দিতে হয়েছে স্কটিশদের, কিন্তু ইউরোপিয়ান দলটাও স্বস্তিতে নেই। স্কটিশ মনমতো খেলোয়াড় নিতে পারেনি স্কোয়াডে। দুশ্চিন্তা করতে হচ্ছে খেলোয়াড়দের ভিসা নিয়ে। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। প্রচলিত একটা প্রবাদ আছে, বাঘের লেজ হওয়ার চেয়ে বিড়ালের মাথা হওয়া ভালো। অর্থাৎ বিশাল ক্ষমতার অধীনস্থ হওয়ার চেয়ে ছোট জায়গায় বড় ক্ষমতার অধিকারী হওয়া শ্রেয়। কিন্তু এই প্রবাদটা সম্ভবত জানতেন না স্কটল্যান্ডের পেসার স্কট কারি। তা না হলে বিশ্বকাপটা ঠিকই খেলা হতো তার।
স্কট কারির আন্তর্জাতিক ক্যারিয়ার বলতে 3টা ওয়ানডে ম্যাচ। 2024 সালে স্কটল্যান্ডের জার্সিতে খেলেছিলেন সেই 3 ম্যাচ। 3 ম্যাচে 4.5 কম ইকোনমি রেটে 3 উইকেট নেওয়া কারি হতে পারতেন স্কটিশদের বড় অস্ত্র, কিন্তু বাঘের লেজ হওয়ার স্বপ্নে বিভোর কারি পাড়ি জমান ইংল্যান্ডে, ডাকও পান ইংলিশদের স্কোয়াডে। 2025 সেপ্টেম্বরে ইংল্যান্ডের আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াডে ছিলেন স্কট কারি। অবশ্য কোনো ম্যাচ পাননি তিনি, কিন্তু যেহেতু ছিলেন ইংল্যান্ডের অফিসিয়াল টিম শিটে, তাই 2028 সালের সেপ্টেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের হয়েও খেলা হবে না তার। ফলস্বরূপ স্বপ্নের বিশ্বকাপে অংশ নিতে পারছেন না তিনি। স্কটল্যান্ডের ভয় আছে আরও একটা বিষয় নিয়ে। স্কোয়াডে থাকা সাফায়েন শরীফ সময় মতো ভিসা পাবেন তো? সাফায়েন শরীফের জন্ম ইংল্যান্ডে, কিন্তু তার বাবা ছিলেন পাকিস্তানি। এ কারণেই সময় মতো শরীফের ভারতীয় ভিসা পাওয়া নিয়ে আছে শঙ্কা। শঙ্কার যথেষ্ট কারণও আছে অবশ্য। এর আগে ইংল্যান্ডের 2 ক্রিকেটার আদিল রশিদ এবং রেহান আহমেদের ভিসা নিয়েও ঝামেলা হয়েছে। ইউএসের 4 ক্রিকেটারের ভিসা অ্যাপ্রুভ হওয়ার খবর পাওয়া যায়নি এখনো, তাই স্বাভাবিকভাবেই ভয়টা আছে সাফায়েন শরীফের ভিসা পাওয়া নিয়েও। অবশ্য স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী আশাবাদী সময় মতো ভিসা পাওয়ার ব্যাপারে। বলেছেন আইসিসি খুবই চেষ্টা করছে সময় মতো যেন ভিসা পাওয়া যায় সেই ব্যাপারে। যদি সাফায়েন শরীফের ভিসা হয়েও যায় সময় মতো, এরপরেও কিন্তু থেকে যাবে কিছু প্রশ্ন। ক্রিকেটকে গ্লোবাল খেলা বানানোর চেষ্টা চালাচ্ছে আইসিসি। কোনো গ্লোবাল স্পোর্টসে কি খেলোয়াড়দের ভিসা পাওয়া নিয়ে এমন সমস্যা হয় নাকি? ইরানের ফুটবলাররা কি যাবে না আমেরিকায় খেলতে, বা ইসরায়েলের খেলোয়াড়দের কি ভিসা আটকে দেয় অন্য কোনো দেশ? তবে ক্রিকেটের বেলাতেই কেন? প্রশ্ন আছে আরও। ক্রিকেট যাচ্ছে অলিম্পিকে, সেখানেও কি রাজনীতির উপস্থিতি থাকবে? পুরো দুনিয়ার সামনে অলিম্পিককে কলুষিত করে ভারত কি বলবে হ্যান্ডশেক করবো না পাকিস্তানিদের সাথে? সবচেয়ে বড় প্রশ্নটা খোদ ভারতকে নিয়ে। 2 বছর অন্তর অন্তর ভারতে বসছে আইসিসি টুর্নামেন্ট। 2029 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 ওয়ানডে বিশ্বকাপও বসবে ভারতে। তখনও কি পাকিস্তান এবং পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিসা দেয়া নিয়ে গড়িমসি হবে? তখনও কি হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন হবে? প্রশ্ন থাকবে আইসিসির সদস্য দেশগুলোর প্রতিও। গ্লোবাল স্পোর্টস বানানোর স্বপ্ন দেখিয়ে আইসিসির এমন জোকারি আর কতদিন মুখ বুজে মেনে নেবে সবাই? ফয়সাল হাবিব, 71। চোট, প্রত্যাবর্তন আর বিশ্বকাপ স্বপ্ন, এই 3 শব্দেই যেন এখন ঘুরছে নেইমারের ক্যারিয়ারের বর্তমান অধ্যায়। হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ অপেক্ষা, জল্পনা আর সংশয়ের মাঝে অবশেষে আশার আলো দেখাচ্ছে সান্তোস। ক্লাব সভাপতির কণ্ঠে মিলেছে ইতিবাচক বার্তা। নেইমারের মাঠে ফেরা আর দূরে নয়। তবে প্রশ্ন একটাই, কবে ফিরবেন তিনি? আর সেই ফেরা কি খুলে দেবে 2026 বিশ্বকাপের দরজা? আরও জানাচ্ছেন জুবায়ের নূর। দীর্ঘ লড়াইয়ের আরেকটি অধ্যায়। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের পুনর্বাসন প্রক্রিয়া এগোচ্ছে ঠিক পথেই, এমনটাই জানাচ্ছে তার ক্লাব সান্তোস। 2025 মৌসুমের শেষ দিকে ব্যথা নিয়েই মাঠে নামতে হয়েছিল নেইমারকে। শেষ পর্যন্ত গত 22 ডিসেম্বর তার বাঁ হাঁটুতে অর্থোস্কোপিক সার্জারি করানো হয়। অস্ত্রোপচার সফল, পুনর্বাসনও সন্তোষজনক। এখন পর্যন্ত সবকিছুই পরিকল্পনা মাফিক। 1 বছরের চুক্তি নবায়ন করে শৈশবের ক্লাব সান্তোসেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। কিন্তু মাঠে না নামতে পারায় নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি ঐতিহ্যবাহী ক্লাবটির। 4 ম্যাচে মাত্র 1 জয়, 2 ড্র আর 1 হার। 9 পয়েন্টের জায়গায় 6 পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের 9ম স্থানে। টপ 8-এ থাকতে না পারলে সামনে অপেক্ষা করছে অবনমন শঙ্কা। ঠিক এই সংকটময় সময়েই নেইমারের ফেরার অপেক্ষায় ক্লাব। সামনে টানা 2 ম্যাচে পুরনো প্রতিদ্বন্দ্বী সাও পাউলোর বিপক্ষে লড়াই 31 জানুয়ারি ও 4 ফেব্রুয়ারি। গুঞ্জন আছে এই 2 ম্যাচের যে কোনো একটিতে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান ফুটবলের সেই চেনা মুখকে। তবে সান্তোস তাড়াহুড়ো করতে নারাজ। ক্লাব সভাপতি মার্সেলো স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্দিষ্ট কোনো তারিখ নেই। বর্তমানে রিপেইলে ট্রেনিং সেন্টারে মেডিকেল টিমের তত্ত্বাবধানে একক অনুশীলন করছেন নেইমার। ফেব্রুয়ারি থেকেই ধাপে ধাপে পুরো পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। লক্ষ্য একটাই, পুরো মৌসুম জুড়ে তাকে পাওয়া। ক্লাব ফুটবলের বাইরেও নেইমারের চোখ আটকে আছে আন্তর্জাতিক মঞ্চে। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ইনজুরির পর আর জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি তার। এই সময়ের মধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনেও এখনো মাঠে নামা হয়নি নেইমারের, তবে দরজা বন্ধ হয়নি। সাবেক বিশ্বকাপ জয়ী ক্লেভারসনের মতে পুরো ফিট না হলেও নেইমারের প্রতিভা এমন যে বিশ্বকাপের মঞ্চে পার্থক্য গড়ে দিতে পারেন। মার্চ এপ্রিলের আন্তর্জাতিক উইন্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে ব্রাজিলের। সেখানেই হয়তো আবার হলুদ জার্সিতে ফেরার সুযোগ পেতে পারেন নেইমার। শর্ত একটাই, সান্তোসের জার্সিতে নিয়মিত খেলে ম্যাচ ফিটনেস প্রমাণ করা।
চোট কাটিয়ে ফেরার লড়াইটা নেইমারের জন্য নতুন নয়, কিন্তু বয়স, ইনজুরি আর সামনে শেষ বিশ্বকাপ সব মিলিয়ে এই প্রত্যাবর্তন তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। সান্তোসে ফেরা মানেই শুধু ক্লাবকে বাঁচানো নয়, নিজের স্বপ্নকেও বাঁচিয়ে রাখা। সময় এখন নেইমারের, প্রশ্ন শুধু একটাই, মাঠে নামার দিনটা কবে। জুবায়ের নূর, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।